তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানাবো প্রধান শিরোনাম। ঢাকায় ব্যাটারি রিকশা চালু রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রণয়ন করতে হবে গতি ও কাঠামো সহ নীতিমালা। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ কাল, সব প্রস্তুতি সম্পন্ন, ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় ইসি। ছোট আমানতও পরিশোধ করতে পারছে না আইসিবি ইসলামিক ব্যাংক, প্রধান কার্যালয়ে গ্রাহকদের ভিড়। শিরোনাম বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্যই আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এসব কথা বলেন তিনি। রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সোমবার সকালে বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামে চালকেরা। তবে কয়েক ঘন্টার মধ্যেই এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের খবর আসে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্ত্রিসভায় নেওয়া প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা জানান। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ দিয়েছেন। মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষদের কষ্টের, দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন। তবে 22টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। ঢাকা সিটিতে শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া বাণিজ্য প্রতিমন্ত্রীকে বাজার তদারকের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বল্প আয়ের শ্রমজীবীদের কথা বিবেচনায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। গতি, কাঠামো, সড়ক নির্দিষ্ট করে দেয়া ও প্রশিক্ষণ সহ এসব রিকশা চলাচলের নীতিমালা করে দেওয়ার নির্দেশও দেন তিনি। তবে মহাসড়কে এর চলাচল বন্ধ থাকবে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না। পণ্যের দাম বাড়ানোর প্রবণতা রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না থাকা সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, আমি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা। প্রধান নির্বাচন কমিশনার 1,05,000 টাকা এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা 95,000 টাকা করে পাবেন, যা সুনির্দিষ্ট করে পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি পূরণের আগে রাজধানীতে সোমবার সকালেও আন্দোলনে নামে অটোরিকশা চালকরা। কোথাও কোথাও আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এদিকে রোববার মিরপুরে পুলিশের সাথে অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় 3 থানায় 4টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 42 জনকে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর কয়েকটি সড়কে অবস্থান নেন চালকরা। ড্যামরা এলাকায় পুলিশের সাথে অটোরিকশা চালকদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকাতেও রাস্তায় নামে তারা। আগারগাঁওয়ের তালতলা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন অটোরিকশা চালকরা। সেখান থেকে 6 জনকে আটক করা হয়। এছাড়া রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এদিকে রোববার মিরপুরে পুলিশের সাথে অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় 4টি মামলা করেছে পুলিশ। তারা যেই তাণ্ডব চালিয়েছে, যে অপরাধ সংগঠিত করেছে, সেই সংক্রান্তে আপনার পল্লবী থানায় 2টি মামলা হয়েছে, কাফরুলে 1টি মামলা হয়েছে, মিরপুরে 1টি মামলা হয়েছে। এবং তারা তাণ্ডব চালানোর কারণে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক যে অপরাধটুকু তারা করেছে, সেই অপরাধের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটুকুই নেওয়া হয়েছে। রোববার যেসব জায়গায় আন্দোলনকারীরা অবরোধ করেছিল সেসব স্থানে সোমবার সকালে মোতায়েন ছিল বাড়তি পুলিশ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোটকাল। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মোট 495 উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী 485 উপজেলায় 4 ধাপে ভোট হচ্ছে এবার। মঙ্গলবার দ্বিতীয় ধাপে নির্বাচনে 24 উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। নির্বাচনী এলাকাগুলোতে থাকবে সাধারণ ছুটি। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে মোট ভোটার 3,52,04,748 জন। কেন্দ্র রয়েছে 13,016টি। ভোটকক্ষ 91,589টি। পুরুষ ভোটার 1,79,05,464 জন এবং নারী ভোটার 1,72,99,047 জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে 237 জন। এ ধাপে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 528 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব পদে মোট 22 জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো যে নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু শান্তিপূর্ণ রাখা, সেটা আমরা করতে পেরেছি। বিষয়টা আমাদের কনসার্ন এই জন্য আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে বেশি সংখ্যক অস্ত্রধারী পুলিশ মোতায়েন থাকবে। এ ধাপে নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারের প্রায় 3 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এই ধাপটাও শান্তিপূর্ণভাবে হবে বলে আমরা আশা করি, কারণ আমাদের ওই নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এবারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন তাদের কিভাবে করলে, তাদের দায়িত্ব দিলে তারা আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করতে পারবেন, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। সাধারণ কেন্দ্রে 19 জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 20 থেকে 21 জন সদস্য মোতায়েন থাকবে। ভোট শান্তিপূর্ণ করতে 458 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিবি ইসলামিক ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতে টাকা তুলতে না পারে গ্রাহকরা ভিড় করছে প্রধান কার্যালয়ে। ছোট অঙ্কের আমানত পরিশোধ করতে পারছে না ব্যাংকটি। ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একসঙ্গে বড় অঙ্কের আমানত তুলে নেওয়ায় চাপে পড়েছে ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে সম্পদ বিক্রি করে তারল্য বাড়ানোর চেষ্টা চলছে। আইসিবি ইসলামিক ব্যাংকের কারওয়ান বাজার শাখার পাশেই এটিএম বুথ। সেখানে নেই কোনো নগদ টাকা। জানা যায়, কয়েক মাস ধরেই এমন পরিস্থিতি। অল্প কিছু টাকার জন্য ব্যাংকের শাখায় ঘুরছেন গ্রাহকরাও। 26,000 টাকা মাত্র, কিন্তু সেটাও ব্যাংক দিতে পারছে না আর কি। তো অনেকক্ষণ বলার পরে 3,000 টাকা আর কি দিতে রাজি হয়েছে, 3,000 টাকা আমাকে দিছে। ঘটনার বিস্তারিত জানতে ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা দেন নিরাপত্তা রক্ষী। বাইরে থেকে দেখা যায় আরও কয়েকজন গ্রাহক, তবে কেউ টাকা রাখতে নয়, আমানতের টাকা তুলতেই ঘুরছেন দিনের পর দিন। সঞ্চয়পত্র থেকে ডিপিএস এর লাভ জমা হয়েছিল আইসিবি ব্যাংকের। আইসিবি ব্যাংক থেকে আমরা একটা ডিপিএস করছিলাম 15,000 টাকা করে প্রতি মাস। এখন মিচুড হয়ে গেছে গা, 2 মাস হয়ে গেছে গা।
এখন সেই ডিপিএসের টাকাটা আমরা পাচ্ছি না। আইসিবি ইসলামিক ব্যাংকের প্রধান কার্যালয়ে দেখা যায় এমন বেশ কয়েকজন গ্রাহককে। শাখা অফিসে আমানতের টাকা না পেয়ে ভিড় করছেন বড় কর্তাদের কাছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023 সালে ব্যাংকটি 1823 কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। তাদের মোট 790 কোটি টাকা ঋণের 87% মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের লাল তালিকাভুক্ত হওয়ার খবরে গ্রাহকদের মধ্যে আস্থা সংকট বেড়েছে বলে মনে করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। চলতি বছর এখন পর্যন্ত 52 কোটি টাকা আমানতকারীদের পরিশোধ করেছি। এতে তারল্যের পুরোটাই শেষ। আগে কখনো এভাবে টাকা তুলে নিতে দেখিনি। এটা একরকম বিস্ময়কর। আমরা যার জন্য প্রস্তুত ছিলাম না। তবে গ্রাহকদের বলবো, আমাদের নতুন কোনো ঋণ অনিয়মিত হয়নি। আমানত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। জুনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। চরম তারল্য ঘাটতিতে জানুয়ারির শেষ দিকে বাংলাদেশ ব্যাংক থেকে জামানত মুক্ত 50 কোটি টাকা সহায়তা চায় আইসিবি ইসলামিক ব্যাংক। আগেই ব্যাংকটির 425 কোটি টাকা দেনা থাকায় আবেদন প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় ব্যাংক। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে 5 জুন। সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফার ক্ষমতা বলে এই অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব KM আব্দুল সালামের সই করা বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। 5 জুন বিকেল 5টায় অধিবেশন শুরু হবে। শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, পরে ওই ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবের ওপরে আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। সেখানে অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট অধিবেশনে হওয়ায় এবারের অধিবেশন দীর্ঘ হবে বলে জানা গেছে। কাল ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা হবে জ্বালানি আমদানি সহ দ্বিপাক্ষিক ইস্যুতে। এ সময় তিনি আরও জানান, কিরগিজস্তান থেকে এখনই শিক্ষার্থী ফিরিয়ে আনা হবে না। প্রায় 30 বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন। 2 দিন সফর করবেন পেনি ওয়াং। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পেনি ওয়াং। আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট, অভিবাসন, শিক্ষা ও ব্লু ইকোনমি। তবে জ্বালানি আমদানি ও বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেবে ঢাকা। আর ক্যানবেরার আগ্রহ ইন্দো প্যাসিফিক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু। জ্বালানি বিষয়টাও স্বাভাবিকভাবেই আসতে পারে। স্কিল মাইগ্রেশনের ব্যাপারে আমরা আলোচনা করব। একই সাথে সিজনাল ওয়ার্কার তারা যাতে নেই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এ সময় মন্ত্রী আরও জানান, কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। ফেরত আনার মতো সেরকম কোনো দাবি বা পরিস্থিতি হয়েছে বলে আমাদের জানা নেই, বা ছাত্রদের পক্ষ থেকেও ফেরত আনার জন্য বলা হয়নি। মিয়ানমারের সংঘাতে আবারও সীমান্তে জড়ো হচ্ছে রোহিঙ্গারা। মন্ত্রী বলেন, আর কাউকে আশ্রয় দেওয়া হবে না। কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা সম্ভবপর নয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি 2 বছরে 17 মার্চ নাম ঘোষণা করে 23 মার্চ দেওয়া হবে এই পদক। শান্তি, মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনের স্বীকৃতি হিসেবে বিশ্বের একজন ব্যক্তি এই পুরস্কার পাবেন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর থেকে এই পদক দেওয়া হবে। এজন্য যে কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমাজসেবক, রাজনীতিককে এই পুরস্কারের জন্য মনোনীত করা যাবে। নোবেলজয়ী বাংলাদেশে অবস্থিত দূতাবাসের প্রধানরা নিজ দেশের জন্য নাম প্রস্তাব করার সুযোগ পাবেন। পুরস্কারের আর্থিক মূল্য হবে $1 লাখ মার্কিন সমপরিমাণ অর্থ। সঙ্গে থাকবে 18 ক্যারেটের 50 গ্রাম ওজনের স্বর্ণপদক। পুরস্কারের জন্য করা হবে একটি পূর্ণাঙ্গ নীতিমালা। বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের আওতায় এলে চরম বৈষম্যের শিকার হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এমন দাবি করে প্রজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানিয়ে 4 জন অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা তাদের অধীন প্রতিষ্ঠানকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের আওতায় আনা হচ্ছে। 13 মার্চ জারির পর এ সংক্রান্ত প্রজ্ঞাপনের প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগামী 28 মে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আগামী 4 জুন একযোগে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। তার আগে 26 মে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি। এই ধরনের বৈষম্যমূলক একটি প্রত্যয় স্কিম কেমন করে কোথা থেকে এলো, এটির কারণ এবং এটি যে বৈষম্যমূলক আপনারা নিশ্চয়ই সকলে খুব সুস্পষ্টভাবে অনুধাবন করেছেন। শিক্ষক নেতারা বলছেন, সর্বজনীন পেনশনে শুধু স্বশাসিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করাটা বৈষম্য। নতুন স্কিমের কারণে 1 জুলাইয়ের আগে ও পরে নিয়োগ পাওয়াদের মধ্যে 2টি শ্রেণী তৈরি হবে। 25 বছর পর যখন ফুল পেনশনে আমরা যাব, তখন দেখা যাবে আমাদের যে কলিগরা অন্যান্য পেশা থেকে আমাদেরকে বের করে দিচ্ছেন, এখানে আমাদের অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হব। শিক্ষকদের দাবি, নতুন পেনশন স্কিমে সরকারি অন্যান্য চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য তৈরি করবে। সেই সঙ্গে কমে যাবে অবসরকালীন সুবিধা। আমরা মনে করি এই পদক্ষেপ শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শনের জন্য করা হয়েছে। রাষ্ট্রের স্বার্থে কোনো ব্যবস্থার পরিবর্তন করার প্রয়োজন হলে তা সকলের জন্য প্রযোজ্য হওয়া বাঞ্ছনীয়। কোনো আলোচনা না করেই সর্বজনীন পেনশন স্কিম চাপিয়ে দেওয়াটা অনৈতিক বলেও মনে করছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনের সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয় ওই রিটে। নির্বাচনে জয়ী হয় মিশা ডিপজল প্যানেল। এতে 20 এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। সুতরাং সভাপতি এবং সাধারণ সম্পাদক এই 2টা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ডেন্ট নাম্বার 10 মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে বিচের নির্দিষ্ট একটি অংশ শৃঙ্খলার মধ্যে আনতে 16টি পরিকল্পনা নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের সুবিধা এবং নিরাপত্তায় বাস্তবায়ন হবে নানা কার্যক্রম। একপাশে সমুদ্র আর তার পার ঘেঁষে বঙ্গবন্ধু টানেল, তবে পরিকল্পনার অভাবে এই পর্যটন এলাকা দিন দিন আকর্ষণ হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি গঠন করা হয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। পর্যটকদের জন্য টয়লেট, চেঞ্জিং রুম এবং নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সহ 16 ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এই কমিটি। পাশাপাশি সৈকতের দক্ষিণ প্রান্তে সৌন্দর্য নষ্ট করছে এমন 32টি অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়া হবে। বিদেশি পর্যটকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে জায়গায় যারা রয়েছে তাদেরকে এই সমুদ্রের পাড় থেকে কান্ট্রি সাইডে নিয়ে এসে পুনর্বিন্যস্ত করা। তো আমরা এই মুহূর্তে কাউকে উচ্ছেদে বা অন্য কোনো কার্যক্রমে যাচ্ছি না। আমরা এখানে যারা বিশৃঙ্খলভাবে রয়েছে তাদেরকে আমরা একটি শৃঙ্খলার মধ্যে এনে সুন্দর একটি বিচ আমরা পর্যটকদের সামনে উপহার দিতে চাই। পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে এখন প্রায় 1000 অস্থায়ী দোকান, এছাড়া বিভিন্ন ভ্যান ও ছোট গাড়ি আছে আরও অন্তত 1500। এসব দোকানপাটও ধাপে ধাপে পরিকল্পনা মাফিক স্থানান্তর করা হবে। তবে সরিয়ে নেওয়ার সময় যথাযথ যাচাই বাছাই করার অনুরোধ দোকান মালিকদের। ওরা যদি সেটিং করে দোকানটা বসাই দেয়, যদি এক জায়গায় আনে সবগুলো দোকান যা আছে
একটা সুন্দরভাবে বসাই দিতে হলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। অরিজিনাল দোকানদার ব্যবসা বাণিজ্য করেছে তাদেরকে একটু আগে বসানো হোক এবং যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে যেন ক্ষতি না করে এসবগুলো দেখবে আর কি সরকার। সব দোকান যদি এক সেম হয়, এক কোয়ালিটিতে হয়, জিনিসটা আরও সুন্দর হবে, পরিবেশটা দর্শনার্থী আইসা এখান থেকে উপভোগ করতে পারবে সাগর পার। আগামী কোরবানি ঈদের আগেই সৈকতের সৌন্দর্য বর্ধনের এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, ধন্যবাদ।